বা মুখ খুললেই আসলে জামাত বিতর্কিত বক্তব্য দিয়ে ফেলছে। তো এই প্রশ্নগুলোর সমন্বিত কোনো উত্তর, কোনো সচেতন উত্তর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। 2024 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে 2025 নভেম্বর পর্যন্ত নরসিংদীতে 135টা খুন অন রেকর্ড করা হয়েছে আর কি, যেগুলা পুলিশের নথিতে আছে। কিন্তু চিত্র দেখা গেলে এর আগের চিত্র, 24-এর আগের এক বছরের চিত্র যদি দেখি, তখন কিন্তু মাত্র 64টা খুন হয়েছে। প্রতিটা হাউসহোল্ড বজ্র, আপনার মেডিকেল ওয়েস্টেজ, সকল ধরনের বজ্র আসলে 2টা ল্যান্ডফিলে ফালানো হয়। তো এটা একটার ধারণ ক্ষমতা শেষ হয়েছে 2018 সালে, আর একটার ধারণ ক্ষমতা শেষ হয়েছে 2021 সালে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। স্লিপ অফ টাং। বিরোধী দল জামাতে ইসলামী এখন মুখ খুললেই কোনো না কোনো ভুল করছেন। তো সে কারণে তারা নিজেরাও চাচ্ছেন যাতে ভুল না করে। কয়েকদিন আগে আমরা দেখেছি একজন এমপিকে বলতে যে তার বাবা শহীদ, 1971 সালে মারা গেছেন। আবার দেখা গেছে যে তার জন্ম 1981 সালে। তো এরকম নানা ঘটনায় বিব্রত জামাত। এ নিয়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের প্রতিবেদক শাহরিয়ার মাহি। মাহি, জামাত যে ধরনের কথা বলছে মোটামুটি হাস্যকর, অনেকে হাসছে, অনেকে ট্রল করছে এবং এসব ভাইরালও হচ্ছে। তো আসলে এই স্লিপ অফ টাং কতগুলো ঘটনা ঘটছে, একটু কয়েকটা যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি যে কথাটা উল্লেখ করছিলেন যে নিজের বাবাকে মুক্তিযুদ্ধের শহীদ দাবি করলেন তিনি, ঘটনাটি ঘটেছে নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আব্দুল মুন্তাকিমের মাধ্যমে। তিনি গত 14ই জুন সংসদে বলেন যে তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তার বাবা দাদাও যুদ্ধে শহীদ হন, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে তার জন্মই আসলে 1981 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের 10 বছর পরে সে আসলে তার শহীদ হওয়া বাবার মাধ্যমে কিভাবে জন্ম নিলেন, এই প্রশ্নের কোনো উত্তর তখন তিনি দিতে পারেননি। পরবর্তীতে যখন ব্যাপক সমালোচনা এবং ট্রল হলো, পরবর্তীতে তিনি গিয়ে বললেন যে এটা জাস্ট একটা স্লিপ অফ টাং ছিলেন। এবং যতটা বেশি সমালোচনা হয়েছে, যতটা বেশি ট্রল হয়েছে, তার চেয়ে বেশি কিন্তু আসলে যিনি মাননীয় স্পিকার রয়েছেন তিনি কিন্তু যথেষ্ট বিরক্ত হয়েছেন এই ঘটনাগুলোর কারণে। আরেকটা ঘটনা দেখা গিয়েছে নীলফামারী 1 আসনে জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার সরকারের। তিনি বিরোধী দলের পাল্টাপাল্টি সমালোচনার প্রসঙ্গে উপমা দেন, চালনীয় সূচের একটা উপমা দেওয়া শুরু করেন। তো সেই মুহূর্তেও কিন্তু দেখা গিয়েছে যে সংসদে বাকি সংসদ সদস্যরা যথেষ্ট পরিমাণে বিরক্ত হচ্ছেন এবং সেই ক্লিপগুলো কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে যে যথেষ্ট পরিমাণে সেগুলো নিয়ে সমালোচনা এবং হাসি ঠাট্টার পরিবেশ তৈরি হয়েছে। এই বিষয়ে যখন মুন্তাকিমের সঙ্গে কথা হয়, তখন কিন্তু তিনি বলেন যে এটি অবশ্যই একটি বিব্রতকর বক্তব্য, অর্থাৎ তিনি টাইমসের কাছে এটি স্বীকার করেছেন এবং তিনি বলেন যে এই কথাটি স্লিপ অফ টাং ছিলেন। তাহলে এমন ভুল আসলে জামায়াতের কেন বারবার হচ্ছে, যখন জানতে চাওয়া হয় সেই জামায়াতের এমপির কাছে, তখন তিনি বলেন টাইমসের কাছে তিনি দোয়া চান যে মানুষ তো মাত্রই ভুল, দোয়া করবেন যাতে এরকম ভুল না হয়। তো একজন সংসদ সদস্য যখন গণমাধ্যমের কাছে এসে দোয়া চাইতে বাধ্য হয় যে এরকম ভুল যাতে না হয়, তাহলে সেই সংসদ সদস্যরা আসলে সংসদে গিয়ে কতটুকু সচেতনভাবে কথা বলছেন তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। আরেকটা আমরা দেখেছি যে একজন সংসদ সদস্যকে দেখেছি যে তিনি সংসদে বলছিলেন যে মাইক্রোওয়েভ, ফ্রিজ সহ নানা যেসব জিনিস, এসব জিনিস তাদের দেয়ার কথা। তো এই সরকার যখন ধরেন এক ধরনের ব্যয় কমানোর চেষ্টা করছে, সরকার মানে দেশের তো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, তো সরকার চাচ্ছে যে দেশের মানে ব্যয়, সরকারের যে ব্যয়গুলো কমানো, সে তখন একজন জামাতের নেতা যিনি সংসদ সদস্য তিনি বলছেন যে সরকারের দেওয়ার কথা ছিল মাইক্রোওয়েভ, ফ্রিজ, এগুলো পাননি। তো এইটা মানে আপনি কি মনে করেন? দেখুন, এই ঘটনাটি ঘটিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের জামায়াতের এমপি মিজানুর রহমান। তিনি কিন্তু সংসদে বক্তব্য দেওয়ার সময় বলেন যে তার এমপি হোস্টেলের জন্য, ফ্ল্যাটের জন্য পর্দা, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন ইত্যাদির জন্য তিনি জোর দাবি জানান। তো সরকার যেখানে আসলে তাদের ব্যয় কমানোর চেষ্টা করছে, তো তার কাছেই যে আমরা প্রশ্ন করেছি, এবং প্রশ্ন ছিল যে নির্বাচনের আগে তো তাদের দল আসলে সরকারি কোনো সুযোগ সুবিধা না দেওয়ার একটা কথা বারবারই তারা বলছিলেন, তাহলে এখন কেন তারা চাচ্ছেন? এক্ষেত্রে তিনি বলেন যে পর্দা, ওয়াশিং মেশিন, ওভেন এগুলো তো আমরা তখন চাইনি। আমরা তখন বলেছি যে বাসাগুলোতে মানে আমরা শুল্কমুক্ত গাড়ি এবং
প্লট ইত্যাদির কথা তখন মিন করেছি, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আসলে নির্বাচনের আগে তারা ক্লিয়ার আউট করেননি। এখন তারা বলছেন যে তারা সরকারের কাছে তাদের ফ্ল্যাটের জন্য পর্দা ইত্যাদি চাচ্ছেন। তো এ নিয়ে বৃহস্পতিবার জামায়াতকে টিপ্পনিও কাটেন বিএনপির সমর্থনের জয় পাওয়া আন্দোলিবুর রহমান পার্থ। তিনি বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমিরকে মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার প্রস্তাবও করেন এবং সবচেয়ে বেশি সমালোচিত এবং হাসি ঠাট্টার ব্যক্তি হিসেবে সংসদে এই মুহূর্তে রয়েছেন তিনি হচ্ছেন আমির হামজা। তিনি গত 4 জুন কুষ্টিয়া 3 আসনের বর্তমান সংসদ সদস্য হিসেবে তিনি আসলে যে বক্তব্যটি দিলেন, তিনি বললেন যে বাজেটটি বেশি হয়ে গিয়েছে, 600 কোটি টাকার বাজেট হওয়ার ছিল। এমনকি এর আগেও তিনি সংসদে বিভিন্ন বিতর্কিত কথা বলেছেন। তিনি নারীদেরকে হেয় করে কথা বলেছেন, বিভিন্ন অশ্লীল শব্দ চয়ন করেছেন। বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সময় পরিমণিকে নিয়ে, কখনো রাশ্মিকা মান্দানাকে নিয়ে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন। তো একজন নির্বাচিত সংসদ সদস্যের কথা বলার সময় যে যতটুকু সচেতন হওয়া উচিত তিনি কিন্তু সচেতন হতে পারেননি। তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি আবারও বললেন স্লিপ অফ টাং। তার এই বক্তব্যের কারণে তাকে দল থেকেও আসলে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু তার কোনো তোয়াক্কা তিনি এখনো পর্যন্ত করেননি। তার বিরুদ্ধে তো মনে হয় মামলাও হয়েছে। জি, তিনি যখন এই সংসদে নারী সদস্যদেরকে হেয় করে বক্তব্য দিলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর পর্যন্ত শোনা গিয়েছিল, যা কিন্তু আলটিমেটলি গিয়ে বাস্তবায়ন হয়নি। এবং আর একটি ঘটনা যেটি অবশ্যই না বললেই নয়, রংপুর 4 আসনে জামায়াতের মনোনয়ন পাওয়ার পর নির্বাচন করতে পারেননি এটিএম আজম খান, কারণ জামায়াতের জোটসঙ্গী এনসিপির জন্য এনসিপির নেতা আক্তার হোসেনকে সেই আসনটি ছেড়ে দেয় জামায়াত নেতা। তারপর তিনি ফেসবুকে এসে বললেন যে তিনি তার সঙ্গী সাথীদের জন্য, সঙ্গী সাথীর দলের জন্য, কোনো ব্যক্তির জন্য সেই আসনটি ছেড়ে দিলেন এবং এটিকে তিনি তুলনা করলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির সাথে। এই মুহূর্তে আসলে মানুষের মধ্যে, নেটিজেনদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই ক্ষেত্রে কি আসলে ধর্মের অপব্যবহার হলো কিনা, বা এখানে আসলে কোনোভাবে ধর্মের অপব্যাখ্যা করা হলো কিনা, বা ধর্মের যে অনুভূতিতে আঘাত করা হলো কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন ছিল এখানে। তো মানে ধর্ম নিয়ে ব্যবসা করার যে প্রবণতা জামাতের মধ্যে, তার মধ্যে থেকে আসলে বের হয়ে আসতে পারেনি। দেখুন, এ বিষয়ে আমরা কথা বলেছি জামায়াতের প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবাইরের সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে দল হিসেবে কিন্তু তারা এই বক্তব্যগুলো সম্পর্কে ওয়াকিবহাল আছেন এবং তারা চেষ্টা করছেন কিভাবে কি আটকানো যায়, কিন্তু ইতিমধ্যে যে ড্যামেজগুলো হয়ে গেছে, তাহলে তো আলটিমেটলি একটা কনক্লুশনে পৌঁছানোই যায় যে মুখ খুললেই জামাত ভুল করে ফেলছে, বা মুখ খুললেই আসলে জামাত বিতর্কিত বক্তব্য দিয়ে ফেলছে। তো এই প্রশ্নগুলোর সমন্বিত কোনো উত্তর, কোনো সচেতন উত্তর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবং বিরোধী দলীয় বক্তাদের কাছে, বিরোধী দলীয় সংসদ সদস্যদের কাছে এই উত্তরগুলোর সঠিক ব্যাখ্যা চাওয়ার জন্যই কিন্তু আমাদের এই ঘটনাগুলোর প্রেক্ষাপটগুলো নিয়ে এই রিপোর্টটি করা। এবং শেষ পর্যন্ত দেখা যাক যে টাইমসের দোয়ায় আসলে শেষ পর্যন্ত জামায়াতের মুখ ফসকে স্লিপ অফ টাং বন্ধ হয় কিনা। নরসিংদীর আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি হয়েছে। বেশ কিছুদিন ধরে সংঘর্ষ, খুন সেখানে বাড়ছেই। তো এগুলো নিয়ে আমাদের প্রতিবেদন, এ নিয়ে কথা বলছেন আমাদের প্রতিবেদক নাহিয়ান আহমেদ। নাহিয়ান, নরসিংদীতে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, কি কি ঘটছে আর কি? খুন, সংঘর্ষ, কেমন আসলে চিত্রটা খুবই ভয়াবহ। 2024-এর আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে 2025-এর নভেম্বর পর্যন্ত নরসিংদীতে 135টা খুন অন রেকর্ড করা হয়েছে আর কি, যেগুলা পুলিশের নথিতে আছে। কিন্তু চিত্র দেখা গেলে এর আগের চিত্র, 24-এর আগের 1 বছরের চিত্র যদি দেখি, তখন কিন্তু মাত্র 64টা খুন হয়েছে। তাহলে দেখা যায় গণঅভ্যুত্থানের পরে সেটা দ্বিগুণ হয়ে গিয়েছে। পুলিশকে আবার যোগাযোগ করা হলে 25শে নভেম্বরের পরে কি চিত্র, টাইমস থেকে যোগাযোগ করা হয়েছে, কিন্তু পুলিশ সেই নথি দিতে অস্বীকার জানিয়েছে আর কি। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করে দেখেছি, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চে পাওয়া গেছে গত মাসে 8টি খুন হয়েছে নরসিংদীতে, এই মাসে অলরেডি 5টি খুন হয়ে গিয়েছে। আর এসব খুনের মূল মোটিভটা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তারপর নরসিংদীতে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক ভালো, রেলপথ, সড়কপথ দুদিকেই। এই জন্য বাইরে থেকে কিন্তু অনেক মানুষ নরসিংদীতে প্রবেশ করার সুযোগ আরো বেশি পাচ্ছে, এবং তাদের আধিপত্য বিস্তার, তারা বিভিন্ন ধরনের মাদক পাচার, এই পাচার, এসব পাচার করার জন্য নরসিংদীকে একটা হাব হিসাবে ব্যবহার করছে। এসব কারণে বাইরের মানুষের দ্বারাও নরসিংদীতে কিন্তু অনেক সংঘর্ষ, অনেক অস্থিরতা সৃষ্টি হয়েছে আর কি। তার মানে ক্রিমিনালরা বাইরে থেকে নরসিংদীতে যে অপরাধ সংগঠিত করছে করে তারপরে বের হয়ে চলে আসছে, এরকম হ্যাঁ, এরকমই কিছু চিত্র পুলিশ বলছে, কিছু বিভিন্ন সোর্স বলছে আমাদেরকে। আর একটা কিশোর গ্যাং।
এবং চাঁদাবাজির কিশোরগঞ্জ আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে কিছুটা কমলেও তা কিন্তু আবার হঠাৎ করে আবার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, আর হচ্ছে আধিপত্য বিস্তার, ফ্যামিলির মধ্যে এলাকার মধ্যে সমস্যা, এসব আরেকটা কারণ। আর হচ্ছে না, এখন নরসিংদীতে কিন্তু একটা জিনিস মানে এলাকায় যে সংঘর্ষ, এটা কিন্তু একটা ঐতিহ্যগত একটা সংঘর্ষ। মানে আচ্ছা, আচ্ছা। মানে ওই এলাকাতে প্রায় আরেকটা জেলা ব্রাহ্মণবাড়িয়া, জি, জি, এখানে জি। প্রায় মানে এক এলাকার সাথে আর এক এলাকার হ্যাঁ, ওরা এগুলো মারামারি পাশাপাশি হুম, হুম। এলাকা, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া। ওইটাও একটা প্রভাব আছে। ব্রাহ্মণবাড়িয়াও খুবই যোগাযোগ ব্যবস্থা উন্নত, নরসিংদীতে উন্নত। এসব জায়গাগুলোতে কিন্তু এসব একটু বেশি হচ্ছে, যেটা আমাদের প্রমাণ করছে আর কি। কিন্তু এসবের কোনো সমাধান বর্তমানে এখন পর্যন্ত আমাদের যারা স্টেক হোল্ডার আছে তারা এখনো দিতে পারেননি। এটা নিয়ে মূলত আমাদের প্রতিবেদন, যে নরসিংদীতে কি হচ্ছে মূল চিত্রটা তুলে ধরা দর্শকদের মাঝে। মানে পুলিশ অস্বীকার করছে, তাই তো, যে যে পুল- ঘটনাটা, যে সিচুয়েশনটা এখন চলছে সেটা। পুলিশ অস্বীকার করছে না, পুলিশ কিছুটা কি বলা যায় এখানে এই ব্যাপারটা, সঠিক চিত্র দিচ্ছে না। সঠিক চিত্রটা পাচ্ছে না আর কি। হ্যাঁ, এটাই পুলিশের পক্ষ থেকে সঠিক চিত্রটা দেওয়া পাচ্ছে হচ্ছে না। না। যেমন মানে আমরা নভেম্বরের হচ্ছে, পরে, তবে এটা হ্যাঁ, যে মানে খুব বেশি হচ্ছে সেটা পুলিশ বলছে না, বলছে না। কিছুটা আমরা হচ্ছে, কিন্তু গত আমাদের অ্যানালাইসিস বলছে যে এটা আসলে মাত্রাটা অনেক বেশি। অনেক বেশি। আমরা গত 6 মাসের চিত্রটা যখন দেখেছি, খুব পুলিশের কাছে খুঁজেছি, কিন্তু তারা কিন্তু দিতে পারেনি। আমরা এটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে পত্রপত্রিকা থেকে নিউজ বের করে তারপরে যোগ বিয়োগ করেছি যে কতটা খুন হয়েছে কতটা হয়নি, এগুলো এই আর কি। তো আসলে মানে এইটার মোটিভ পুলিশ কি বলছে? যে মোটিভ হচ্ছে ওই যেটা বললাম, আধিপত্য বিস্তার, মাদক কারবারি, তারপর কিশোর গ্যাং, চাঁদাবাজ, সবকিছু মিলিয়ে মূলত পরিস্থিতি খুব খারাপের দিকে গিয়েছে আর কি। রাজনৈতিক আধিপত্যটা একটু বেশি, রাজনৈতিক আধিপত্য বিস্তার, কারণ এক এক জায়গায় নতুন সরকার গঠনের হ্যাঁ, পরে ধরেন বিএনপি সরকারের যেসব নেতাকর্মী আছে তারা মানে আধিপত্য বিস্তারের এটা একটা এক জায়গায় দু চিত্র। তিনজন নেতা হলে যেখানে ক্ল্যাশ হবেই, এই টাইপের একটা অবস্থা আর কি। ঢাকা শহরের যত বর্জ্য এগুলো ফেলা হয় মাতওয়াইল এবং আমিনবাজারের দুটি ল্যান্ডফিলে। তো এই ল্যান্ডফিলে এই বর্জ্যগুলো ফেলার কারণে ওই এলাকার মানুষের স্বাস্থ্যে ঝুঁকি দিন দিন বাড়ছে, পাশাপাশি ওই এলাকার পরিবেশ দিন দিন আরও ঝুঁকির মুখে পড়ছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক আফগানি বিন জহর। আফগানি, কি হচ্ছে আসলে, কি দেখলেন দুই? আহ, আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের ঢাকা শহর, ঢাকা নর্থ এবং ঢাকা সাউথের যত বজ্র আছে, প্রতিটা হাউস হোল্ড বজ্র, আপনার মেডিকেল ওয়েস্টেজ, সকল ধরনের বজ্র আসলে দুইটা ল্যান্ডফিলে ফালানো হয়। তো এটা একটার ধারণ ক্ষমতা শেষ হয়েছে 2018 সালে, আর একটার ধারণ ক্ষমতা শেষ হয়েছে 2021 সালে। এরপরও এখানে বজ্র ফেলা হচ্ছে, অ্যান্ড আপনি যদি এখানে যান দেখতে পাবেন পাহাড়ের মতো স্তূপ করে আছে ময়লা, অ্যান্ড আপনি মোটামুটি ওখানে চোখে দেখার আগে আপনার নাকে গন্ধ আসবে যে আপনি কোথাও একটা এসছেন। তো এইখানে আসলে সব থেকে বড় সমস্যা হচ্ছে ওপেন ডাম্পিং। একদম ওপেন গ্রাউন্ডে ডাম্পিং করা হয়, কোনো পরিশোধন নেই, কোনো সেপারেশন নাই। তো এখানে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আপনার ধোঁয়া। এই ল্যান্ডফিলগুলোতে মাঝে মধ্যেই না, আপনি যখন চারপাশ দিয়ে দেখবেন ধোঁয়ার কুণ্ডলী দেখতে পারবেন সব সময়। এই ব্যাপারে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হয় তখন তারা বলে আমরা এখানে আগুন লাগাই না, কিন্তু স্থানীয়দের সাথে যখন কথা বলা হয় তখন তারা বলে মাঝে মধ্যেই রাত্রেবেলা আগুন লাগানো হয় যাতে বজ্রের স্তূপটা কিছুটা কমে, কারণ যেহেতু ধারণ ক্ষমতা শেষ, তারপরেও এখানে ফেলা হচ্ছে। আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টাডি বলতেছে যে পুরো বাংলাদেশের বায়ু দূষণের 11% হয় হচ্ছে আপনার ওপেন গ্রাউন্ডে বজ্র ডাম্পিংয়ের কারণে। এটার সব থেকে ভয়াবহ ঝুঁকিটা পড়ছে সেটা হচ্ছে আপনার ওই এলাকার স্থানীয় মানুষজন যারা কৃষিকাজ বা মাছ চাষে সংশ্লিষ্ট ছিলেন তাদের উপর। পাশে একটা আমিনবাজার, ওটা খাল, কন্যাপাড়া খাল। আচ্ছা, কন্যাপাড়া খালে এক খালের সময়, থেকে কিন্তু আরেকটু পাশে আসলে একটু নদী, হ্যাঁ, একটা কিন্তু নদী আছে, ওই নদীটা খালের সাথে কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ। তো ওই নদীটাতে আজ থেকে মোটামুটি যখন 10-15 বছর আগেও এখানে ময়লা ফেলানো সদ্য শুরু হয়, তখনও ওই নদীতে আপনার দেশি মাছ পাওয়া যেত। ওইখানকার মানুষজনের প্রধান পেশাই ছিল হচ্ছে জেলে এবং কৃষক বলতে ওনারা ম্যাক্সিমাম বোরো ধান চাষ করতো। তো সরকার যখন ওই জায়গাটা অ্যাকোয়ার করে, তো আস্তে আস্তে
চাষবাস কমতে থাকে। এখন ওইখানে ধানের কোনো ছিটেফোঁটা আপনি দেখতে পাবেন না। এটা কি পরিবেশ দূষণের কারণে? পরিবেশ দূষণের কারণে। আচ্ছা। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে একটা জায়গায় ময়লা বজ্র থেকে অনেক লিচেট পানি পানি হ্যাঁ, ওটা লিচেট বলে আরকি। হ্যাঁ, হ্যাঁ, লিচের তো হ্যাঁ, লিচেটটা যখন নির্গত হয়। সয়েলটাকে কন্টামিনেশন করে, তখন ওই কন্টামিনেশনটা আপনার ফসলের মধ্যেও ছড়ায়। খালে এখন কোনো মাছ পাওয়া যায় না। আপনার ওইখানে যে সবজিগুলা হয়, একজন পরিবেশবিদের সাথে কথা হচ্ছিল। উনি বলতেছিলেন যে আসলে যখন ওটা মাটিটা দূষণ হচ্ছে, তখন ওই ফসলটাও কিন্তু দূষণ হচ্ছে। অ্যান্ড সবথেকে ভয়াবহ এটা ব্যাপার, কি বাড়ছে আরো? হ্যাঁ, এটা তো অবশ্যই বাড়ছে। কারণ ময়লা যত পুরনো হয়, মানে স্প্রেড করতেছে? স্প্রেড হয়। তো আচ্ছা। আ ইয়ের কথা বলবেন যে মানে হেলথ কিভাবে? হ্যাঁ, হেলথের ইমপ্যাক্টে আসছিলাম। তো আমি যখন আমিনবাজার ল্যান্ডফিলের পেছনের অংশে নগরকোন্ডা এলাকার মানুষজনের সাথে কথা হচ্ছিল, ওইখানে এখন যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হইছে আরকি রিসেন্ট সময়ে, তাদের ম্যাক্সিমামেরই শ্বাসকষ্ট। ওইখানে ডাক্তারের সাথে কথা হচ্ছিল। উনি বলতেছিল যে, "আমাদের এখানে আপনি একটু খোঁজ নিলে দেখতে পাবেন প্রতিটা বাড়িতে নিজস্ব নেবুলাইজার মেশিন আছে।" মানে এতটা ভয়াবহ অবস্থা শ্বাসকষ্টের। আবার আ একদম ল্যান্ডফিলটার পেছনের অংশে হচ্ছে আপনার খোলা মাঠ। মাঠে এলাকাবাসী আ বিকেলে সন্ধ্যাবেলা আপনার বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা বলছেন এ ধরনের ওপেন ডাম্পিং এ ফেলার কারণে বিভিন্ন ভারী পার্টিকেলস হিউম্যান বডিতে প্রবেশ করে। যার দরুন আপনার উম ভয়াবহ কিছু ক্ষতি হয়। আপনার মানে শ্বাসকষ্ট। সরকারের এখন তাহলে কি করা উচিত? সরকারের এখন যেটা করা উচিত, আপনি যদি আ চীনের দিকে তাকান, চীন একটা ওয়েস্ট টু এনার্জি একটা মডেল ইউজ করে। যেটা করে ওরা জিরো ওয়েস্ট এ নেমে এসছে। বেইজিং শহর এখন জিরো ওয়েস্ট নীতিতে চলে। তো এটা থেকে যেটা করা যাইত, আ একটা আ এনার্জি তৈরি করা যাইত। অ্যান্ড এটার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল ২০২১ সালের দিকে। যদি এটা আলোর মুখ দেখতে পারে নাই। এখন ওটার স্ট্রাকচারটা, অবকাঠামোটা এখনো আছে কিন্তু ফাংশনাল না। এটা শুধুমাত্র আমিনবাজারে। আর মাতুয়াইল ল্যান্ডফিলটাতে আসলে আ ওয়েস্ট টু এনার্জি করার কোনো সিস্টেম নাই। ওইখানে শুধু একটা মানে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি? ইনিশিয়েটিভই নাই। ওইখানে আচ্ছা। ইনিশিয়েটিভের মধ্যে একটা ইনিশিয়েটিভের কথা শোনা যাচ্ছে। প্রধান বজ্র ব্যবস্থাপনা নির্বাহী পরিচালক বলতেছিলেন যে, ওইখানে মাটির একটা প্রলেপ দেওয়ার কথা আসছে। কিন্তু আসলে আমরা যখন ভিতরে গেছিলাম, তো মাটির প্রলেপ তো কোথাও দেখিই নাই। বরঞ্চ ওপেন গ্রাউন্ডে আপনার মানে গরু দক্ষিণের প্রধান দক্ষিণের প্রধান বর্জ্য ব্যবস্থাপক। ব্যবস্থাপক, জি। হুম। তো ওইখানে কিছু নারী এবং শিশু শ্রমিক দেখা যায় যারা বর্জ্য সেপারেশন করতেছিলেন। কিন্তু যখন সিটি কর্পোরেশনকে জিজ্ঞানো হইল যে ওইখানে আসলে যে শ্রমিকগুলা কাজ করে তাদের সেফটি ইকুইপমেন্টস নাই কেন? তো তারা তখন জানাইলো যে ওইখানে আসলে তাদের কোনো শ্রমিক থাকেই না। ওই শ্রমিকগুলা হচ্ছে স্থানীয় কিছু ব্যবসায়ীর নিয়োগকৃত শ্রমিক। অ্যান্ড তাদের সেফটি মেজারমেন্ট বলতে কিছু নাই। তারা ওইখানেই খাওয়া-দাওয়া করে, ওইখানেই সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। খুবই সামান্য সেলারিতে। ধন্যবাদ আফগানি আপনাকে।